আজ আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন কমরেড আজিজুল হক। মানে পশ্চিমবঙ্গের র্যাডিক্যাল বাম রাজনীতিতে যাকে আমরা নকশাল বা মাওবাদী ধারা বলি, সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ, ২১শে জুলাই মানে এই তো গত মাসে তিনি চলে গেলেন। বয়স হয়েছিল প্রায় ৮৩। আর তার এই চলে যাওয়াটাকে অনেকেই সংবাদ মাধ্যমগুলো বলছে পশ্চিমবঙ্গের বাম রাজনীতির একটা গোটা প্রজন্মের শেষ। সেই ৬০-এর দশকের শেষের দিকে যারা নকশালবাড়ি আন্দোলন শুরু করেছিলেন সেই প্রজন্মের। একদম। তো আজকের এই আলোচনায় আমরা সাম্প্রতিক কিছু খবর আর ওর জীবনী সংক্রান্ত তথ্য ঘেঁটে দেখার চেষ্টা করব। ওর জীবনটা ঠিক কেমন ছিল, কী ধরনের কাজ করেছেন, আর তার মৃত্যুটা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কেন এটাকে একটা যুগের অবসান বলা হচ্ছে সেটাই একটু বোঝার চেষ্টা করব। ভাবা যায় কেউ একজন জন্মালেন বিশাল ধনী এক জমিদার পরিবারে, আরাম, আয়েশ, প্রাচুর্য এসবই তো তার পাওয়ার কথা। কিন্তু তিনি কিনা সব ছেড়ে দিলেন, এমনকি নিজের পরিবারের বিরুদ্ধে চলে গেলেন, কৃষকদের জন্য বিপ্লবের পথ ধরলেন। ১৯৪২ সাল ২৮শে আগস্ট, হাওড়ার উলুবেড়িয়া। জমিদার পরিবার। হ্যাঁ, বেশ নামকরা মীর সাহেবের জমিদারি বলে পরিচিত ছিল। সময়টা আবার দুর্ভিক্ষের। শোনা যায় তার পূর্বপুরুষরা নাকি মুঘল সম্রাটের চিকিৎসক ছিলেন। বেশ ঐতিহ্যবাহী পরিবার। কিন্তু এত কিছুর পরেও তার মা হাজরা বেগম তাকে একটা কথা শিখিয়েছিলেন, খুব দামি কথা। প্রেম করব অথচ মূল্য দেব না, এ তো হতে পারে না। বাহ, এই শিক্ষাটাই কি তাকে পরে শক্তি জুগিয়েছিল? হতেই পারে, কারণ এর পরের সিদ্ধান্তগুলো তো আরও কঠিন। কলকাতায় পড়তে এলেন আর রাজনীতিতে জড়ালেন, ছাত্র রাজনীতি। ঠিক ১৯৫৯ সাল নাগাদ স্টুডেন্ট ফেডারেশনে যোগ দিলেন। নন্দগোপাল ভট্টাচার্য, বিশ্বনাথ মুখোপাধ্যায় এদের প্রভাব ছিল। কত বয়স তখন? এই ধরুন ১৭ বছর। ওই বয়সেই কমিউনিস্ট পার্টির সদস্য হলেন। খাদ্য আন্দোলনের মিছিলে গেছিলেন, পুলিশের লাঠিও খেয়েছিলেন, আহতও হন। কিন্তু দমে যাননি? না, একদমই না। সেই সময়টা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই খাদ্য আন্দোলন অনেকের মধ্যেই রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল। অবশ্যই। তারপর তো ওন রাজনৈতিক পথ চলাটা বেশ অনেকগুলো বাঁক নিয়েছে। সিপিআই থেকে গেলেন সিপিআইএমে, আর তারপর চারু মজুমদার আর কানাই চট্টোপাধ্যায়ের প্রভাবে তিনি ঝুঁকলেন সিপিআইএমএল-এর দিকে, সেই র্যাডিক্যাল হারাটার দিকে, যারা মনে করত সংসদীয় পথে নয়, বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে নাটকীয় মনে হয় সেটা হলো কৃষক আন্দোলনের সময়কার ঘটনাটা। নিজের বাবার বিরুদ্ধে আন্দোলন, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই তো তার আপোষহীন চরিত্রের সবচেয়ে বড় উদাহরণ। হাওড়া জেলা কৃষক সমিতিতে যোগ দিয়ে তিনি বললেন পরিবারের যে জমি সেটা কৃষকদের হাতে তুলে দিতে হবে। মাঝামাঝি পথ বা আপোষের রাস্তায় তিনি হাঁটেননি। যেমন কোনো উদাহরণ আছে? হ্যাঁ, যেমন ধরুন তখন একটা কথা চালু ছিল, আপোষের চেষ্টা আর কি। নাঙ্গল যার জমি, যে শুধু লাঙ্গলটা দিচ্ছে জমি তার। আজিজুল হক এটা সরাসরি বাতিল করে দেন। তার কাছে নীতির প্রশ্নটাই ছিল আসল। কিন্তু এতখানি আপোষহীনতা, এটা কি পার্টির ভেতরে কোনো সমস্যা তৈরি করেনি? জ্যোতি বসুর মতো নেতার সঙ্গে তো সম্পর্ক ভালো ছিল বলছিলেন। ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও রাজনৈতিক মতপার্থক্য তো ছিলই, স্পষ্ট ছিল। একবার তো পার্টি মিটিংয়ে চীন রাশিয়ার নীতি নিয়ে পার্টির যে অবস্থান তা নিয়ে উনি বেশ জোরালো প্রশ্ন তুলে ফেলেন। তার ফল? বহিষ্কার। পার্টি থেকে বহিষ্কার করা হলো তাকে। তারপর উনি কি বললেন, তার জবাবটাও ছিল তার মতোই। বললেন কে কাকে বহিষ্কার করে, জানিয়ে দিলেন কৃষক আন্দোলন যেমন চলছিল তেমনই চলবে। এরপর তার জীবনে তো অন্যরকম একটা পর্ব শুরু হলো, আত্মগোপন, জেল, এইসব। ঠিক তাই। ১৯৭০ সালের দিকটা পরিস্থিতি খুব উত্তপ্ত। পুলিশি দমনপীড়ন চলছে, তার নামে শুট টু কিল অর্ডারও বেরিয়েছিল। সাংঘাতিক। গ্রেফতার হলেন তিনি। আর ৭০-এর দশকের শেষের দিকে তিনি বাংলা আর বিহারের বেশ কিছু গ্রামীণ এলাকায় বিপ্লবী কার্যকলাপ সংগঠিত করার কাজেও নেমেছিলেন। আর এই সময় তো তার সেই দীর্ঘ জেল জীবন শুরু হলো, তাই না? ঠিক তাই। প্রথম গ্রেফতার হলেন ১৯৭০ সালে। ১৯৭২ সালে পুলিশি অত্যাচারে গুরুতর আহত হন। আর ওই বিখ্যাত জেল পালানোর ঘটনাটা? ও হ্যাঁ, ১৯৭৬ সাল ২৪শে ফেব্রুয়ারি
তিনি আর নিশীথ ভট্টাচার্যের জেল ভেঙে পালালেন। কিন্তু ওই ঘটনায় তো হ্যাঁ, দুঃখজনকভাবে তাদের দুই কমরেড কালু হালদার আর স্বদেশ ঘোষ পুলিশের গুলিতে মারা যান। এরপর আবার আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আত্মগোপনে থেকেই তিনি চারু মজুমদারপন্থী সিপিআই এমএল এর দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি গঠনে একটা বড় ভূমিকা নেন। তারপর পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশে প্রায় ৫-৬ বছর গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন। এত কিছুর পর আবার গ্রেফতার হলেন, সেটা বামফ্রন্ট আমলেই। হ্যাঁ, ১৯৮২ সালে, এবং অভিযোগ ওঠে এবার তার উপর খুব অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কতদিন জেলে ছিলেন এবার? ৭ বছরেরও বেশি। অবশেষে ১৯৮৯ সালের ২৫শে ডিসেম্বর, মানে প্রবল জনমত আর বুদ্ধিজীবীদের আবেদনের চাপে তিনি মুক্তি পান। জীবনটার একটা বিশাল সময়, প্রায় ১৮ বছর জেলেই কেটেছে। প্রথমে ১৯৭০ থেকে ৭৭, তারপর আবার ৮২ থেকে ৮৯। এই লম্বা সময়টা তো নিশ্চয়ই ওর জীবন, ওর চিন্তাভাবনা সবকিছুর ওপর গভীর ছাপ ফেলেছিল। অবশ্যই ফেলেছিল। আর সেই অভিজ্ঞতারই একটা খুব গুরুত্বপূর্ণ ফসল হলো ওর লেখা বইটা কারাগারে ১৮ বছর। হ্যাঁ, বইটার কথা শুনেছি। এটা কিন্তু শুধু একটা স্মৃতিচারণ নয়, মানে সেই সময়ে নকশাল বন্দীদের উপর যে রাষ্ট্রীয় দমনপীড়ন চলছিল, জেলের ভেতরে যে সাংঘাতিক কঠিন পরিস্থিতি ছিল, তার একটা জীবন্ত দলিল হিসেবে দেখা হয় বইটাকে। জেল থেকে বেরিয়েও কি তিনি একই রকম সক্রিয় ছিলেন? লেখালেখির কথাও তো শোনা যায়। অবশ্যই, জেল থেকে বেরিয়েই আবার রাজনীতিতে। তবে একটা বিতর্কিত অধ্যায়ও তো ছিল, তাই না? সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব। হ্যাঁ, সেটা একটা বড় আলোচনার বিষয়। ওই সময়টায় তিনি তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন, তার বিরোধিতা করেন এবং বামফ্রন্ট সরকারকে সমর্থন জানান, যেটা তার অনেক প্রাক্তন সহকর্মী বা তার আগের ঘোষিত অবস্থানের থেকে বেশ আলাদা ছিল। একদমই, কারণ নকশালপন্থী রাজনীতির মূল ধারাটা তো সাধারণত বড় শিল্পায়নের বিরোধী ছিল। ওর এই অবস্থানটা তাই বামপন্থী মহলে খুব বিতর্ক তৈরি করেছিল। কেউ বলেন এটা ওর রাজনৈতিক চিন্তার বিবর্তন, কেউ বা বলেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। এটা নিয়ে নানা মত আছে। কিন্তু এই রাজনৈতিক অবস্থান বদলের পরেও তিনি তো লেখালেখি বা সামাজিক বিষয়ের মতামত দেওয়া থামাননি। না, একদমই না। শেষ জীবন পর্যন্ত তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন। জীবনের শেষ দিকটা কেমন ছিল? শেষ দিকে পার্কিনসন্স রোগে আক্রান্ত হন। লেখালেখি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু যারা তাকে কাছ থেকে চিনতেন তারা বলেন বিপ্লবের প্রতি তার যে বিশ্বাস, আস্থা, সেটা নাকি একটুও কমেনি। আজিজুল হকের পুরো জীবনটাই যেন একটা একটানা সংগ্রামের ছবি। জমিদারির আরাম, পরিবার, দলের নিরাপত্তা সব ছেড়ে দিয়ে শুধু নিজের আদর্শের জন্য লড়ে যাওয়া। জেল, জুলুম, অত্যাচার সবকিছু সহ্য করে। সত্যি তাই। তার এই আপোষহীন জীবনটা দেখলে মনে হয়, আচ্ছা, কোনো বিশ্বাস বা আদর্শের জন্য কি সত্যি এতখানি মূল্য দেওয়া সম্ভব? কমরেড আজিজুল হক ছিলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটা খুবই বর্ণময় চরিত্র, কিন্তু একই সঙ্গে বেশ জটিল। মানে র্যাডিক্যাল রাজনীতিতে তার অবদান, ওই দীর্ঘ কারাবাস, লেখালেখি, আবার শেষ দিকের ওই মতাদর্শগত বাঁকবদল, এই সব কিছু মিলিয়েই হয়তো তাকে বুঝতে হবে। তার মৃত্যুটা যে বাংলার বাম রাজনীতির একটা বিশেষ পর্বের সমাপ্তি টানল, এটা বোধহয় অস্বীকার করার উপায় নেই। ওর মতো মানুষদের জীবনটা সাদা কালোয় দেখা যায় না। অনেকগুলো স্তর থাকে, অনেক প্রশ্নও থাকে। আজিজুল হকের এই মূল্যবোধ আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক, কতটা ভাবায়, এই প্রশ্নটা বোধহয় থেকেই গেল। আর আজিজুল হকের মতো এই প্রজন্মের নেতাদের চলে যাওয়াটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের র্যাডিক্যাল রাজনীতির জন্য ঠিক কী ইঙ্গিত রেখে গেল? এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের জন্য তোলা থাক।